জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বলছেন মামুনুল হক। ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে মারধর ও তুলে নেওয়ার অভিযোগ। কিশোর রাফিকে ঘুম থেকে তুলে নিয়ে যায় পুলিশ, পরে অস্ত্র দিয়ে মামলা। এবং সর্বশেষ জানাবো, ভারত সীমান্তে পড়েছিল বাংলাদেশি বৃদ্ধের মরদেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের। দেশে 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং 6 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজধানীর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপের পর রাতে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। নুরুল হক নূর বলেন, আমরা মনে করি সামনে আরো নতুন চ্যালেঞ্জ আসবে, এগুলো মোকাবিলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা। তিনি বলেন, আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে, তা বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত নিয়ে থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের মিডিয়ায় সে সংঘবদ্ধ অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি। এটি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, মিডিয়া, বিদেশি আমাদের যেসব ভাই বোনেরা আছে সবাইকে নিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানো ভারত সরকারের অবস্থান কিনা তা জানতে আমাদের সরকার ব্যাখ্যা চাইবে। যদি ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, তাহলে সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সে ধরনের অ্যাপ্রোচ হবে। যদি তারা এই ধরনের অ্যাপ্রোচ না দেখায়, এই মুহূর্তে বাংলাদেশের যারা মিত্র তাদের সঙ্গে নিয়ে কৌশল ঠিক করা হবে। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বলছেন মামুনুল হক। ভারতকে যারা প্রত্যাখ্যান করেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্র রয়েছে, বিশেষ করে ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো তাদের পররাষ্ট্রনীতির কারণে প্রত্যাখ্যান হয়েছে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপ নিয়েছে তার সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দলগুলো সরকার চেয়ে সাহস জুগিয়েছে। ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে মর্মে প্রতিশ্রুতি দিয়েছে। মামুনুল হক বলেন, সিম্বলিক একটি ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হবে এমন মতামত এসেছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করব। তিনি আরো বলেন, আমরা যারা 5ই আগস্টের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। এ নিয়ে আমাদের সকলের মধ্যে ঐকমত্য রয়েছে। হেফাজত নেতা বলেন, হাইকমিশন সহ যেখানে যেখানে বাংলাদেশের পতাকার যে অবমাননা হয়েছে, পতাকার আগুন দেওয়া হয়েছে, ভারতীয় মিডিয়া ও দায়িত্বশীলদের ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্যগুলো এসেছে তার তীব্র সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারকে যথাযথ ভূমিকা পালন করার জন্য এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে সকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো ভারতের পররাষ্ট্রনীতির কারণে প্রত্যাখ্যান হয়েছে, তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে মর্মেও আলোচনা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। দলগুলো সাহস জুগিয়েছে, ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে। ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে মারধর ও তুলে নেওয়ার অভিযোগ।
ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশি এক যুবককে ভারতীয়রা ধরে নিয়ে মারধর করে দেশটির পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার বাউর পাথর সীমান্তে ঘটনা ঘটে। ওই যুবকের নাম ইয়াসিন। তিনি পরশুরাম পৌরসভার বাউর পাথর মাজার বাড়ি মোহাম্মদ মিজানের ছেলে। ইয়াসিনের মা মায়া বেগম জানান, প্রতিদিনের মতো ভোরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি জমিতে কাজ করতে যায় ইয়াসিন। এক পর্যায়ে ওপারের লোকজন সেখান থেকে তাকে আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ভারতে পুলিশে দিয়েছে। ছেলেকে দ্রুত ফিরে পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা। তবে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যতটুকু জেনেছি ইয়াসিন অসৎ উপায় অবলম্বন করে অনৈতিক কাজে জড়িত হতে সীমান্তের ওপারে গেলে ভারতীয় নাগরিকরা ধরে গণধোলাই দিয়ে দেশটির পুলিশে হস্তান্তর করেছে। তাকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যেহেতু অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করেছে, তাই সেই দেশের আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে এ ঘটনায় ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিসি ফেনী নামে ব্যবহৃত আইডি থেকে এক পোস্টে উল্লেখ করেন, ফেনীর বিলোনিয়া সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশের একজন নাগরিককে আটক করে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং তিনি বর্তমানে ভারতীয় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছি এবং প্রকৃত ঘটনা জানার জন্য চেষ্টায় আছি। এ বিষয়ে গুজব পরিহার করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। কিশোর রাফিকে ঘুম থেকে তুলে নিয়ে যায় পুলিশ, পরে অস্ত্র দিয়ে মামলা। কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। বাবাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ছেলের কাছ থেকে আদায় করা হয়েছে মিথ্যা স্বীকারোক্তি। ভুক্তভোগী তাওসিফুল করিম রাফি টেকনাফ উপজেলার হিল্লা ইউনিয়নের দরগা পাড়া গ্রামের রেজল করিমের ছেলে। সে হিল্লা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। রাফির পরিবারের অভিযোগ, ভোররাতে ঘুমন্ত রাফিকে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর 3 লাখ টাকা ঘুষ চাইলে তা দিতে অস্বীকার করায় তাকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়। পুলিশের এজাহার, সাক্ষীদের বক্তব্য এবং পরিবারের অভিযোগেও রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য। স্থানীয় লোকজন ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বিতর্কিত পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাসের পথে হাঁটছেন। ঘটনা সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন তারা। জানা গেছে, গত 26 নভেম্বর ভোররাতে টেকনাফের হিল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি দল। পুলিশের দাবি, অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার 7ম শ্রেণী পড়ুয়া ছেলে রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু রাফির মা নাসিমা আক্তার বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ভোর 4টার দিকে পুলিশের একটি দল দরজা ধাক্কাতে শুরু করে। দরজা খুলতেই তারা আমার স্বামীকে খুঁজতে থাকে, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। পরে তারা ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত রাফিকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। পাশের একটি বাড়িতে নিয়ে যায়, কিন্তু কোনো কারণ পড়েনি। আমরা পরবর্তীতে রাফির সাথে কথা বলে জানতে পারি যে আমার স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা ভিডিও রেকর্ড করা হয়েছে। নাসিমা অভিযোগ করে বলেন, আমার ছেলেকে থানায় নিয়ে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা 3 লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশ আমাদের জানায় তারা পাশের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে, অথচ পরে শুনি সেই অস্ত্র রাফির কাছে পাওয়া গেছে বলে দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, 26 নভেম্বর থানায় এসআই বদিউল আলম অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাওসিফুল করিম রাফির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রাফিকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আদালতে তোলা হয়। আদালতের বিচারক কামাল হোসেন সিকদার আসামিকে কক্সবাজার কারাগারে পাঠানোর আদেশ দেন। রাফিকে বর্তমানে কক্সবাজার কারাগারে শিশু ও কিশোর ওয়ার্ড নতুন কুড়িতে রাখা হয়েছে। তাকে গাজীপুর শিশু নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার প্রধান সাক্ষী হিল্লা এলাকার স্থানীয় মসজিদের খতিব ও ইমাম জামাল হোসেন। তিনি বলেন, ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলাম। পথে আমাকে থামিয়ে ওসি গিয়াসউদ্দিন পরিচয় দিয়ে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে সিঁড়ির পাশে একটি কালো রঙের জিনিস দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করেন আমি কিছু দেখেছি কিনা, কিন্তু আমি কিছুই দেখিনি। জামাল হোসেন বলেন, পুলিশ আমাকে জোর করে একটি খালি কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করেছে। আমি কোনো অপরাধমূলক কিছু করিনি, অথচ আমাকে সাক্ষী বানানো হয়েছে। মামলা দ্বিতীয়